program that meets certain nutritional standards while minimizing food. কম ফুড দিয়ে কিভাবে স্ট্যান্ডার্ডটা বজায় রেখে অফকোর্স কিছু কনস্ট্যান্টের জিনিসপত্র থাকবে। এগুলা বলার অর্থটা হলো যে প্রায় সব ডোমেইনেই সব জায়গায় আমাদের এই অপটিমাইজেশনের অ্যাপ্লিকেশনটা আছে। সেই অ্যাপ্লিকেশন গুলাকে আমরা প্রথমে ফর্মুলেট করব, তারপরে সলিউশনে যাব। হ্যাঁ, এখানে মিনিমাইজেশনের একটা প্রবলেম দেয়া আছে। হ্যাঁ, তো এটা আগের মতোই। হ্যাঁ, টু ব্রাঞ্চ অফ ফার্টিলাইজার অ্যাভেলেবল সুপার গ্রো প্রো কুইক, মানে এটা একটা অ্যাপ্লিকেশন। field require at least 16 pounds of nitrogen, 24 pounds of phosphate। এই যে বর্ণনাগুলো দেয়া আছে এখান থেকে এবং এই যে কেমিক্যাল কন্ট্রিবিউশন দেওয়া আছে এখান থেকে আমরা প্রথমে ডিসিশন ভেরিয়েবল বের করব। আমাকে কি শোনা যায়? সাবিনা হলো বাবুলের স্ত্রী। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ফ্রম দ্য গিভেন ডেসক্রিপশন আগের মতোই ডিসিশন ভেরিয়েবল বের করা, তারপরে হচ্ছে অবজেক্টিভ লেখা এবং কনস্ট্রেইন লেখা। যখন এই ম্যাথমেটিক্যাল মডেলটা তৈরি হয়ে যাবে তখন আমরা সেটাকে ম্যানুয়াল সলিউশন বা গ্রাফিক্যাল সলিউশনের এখানে যাব। আগের থেকে এটার ম্যাথমেটিক্যাল মডেলের ডিফারেন্স এক জায়গাতেই শুধুমাত্র মিনিমাইজ লেখা, তাই তো? আগে ছিল ম্যাক্সিমাইজ, এই মিনিমাইজ আমি লিখিনি। এই মিনিমাইজ হচ্ছে অ্যাপ্লিকেশন ডিমান্ড করছে, তাই তো? আরিফ হলো বাবুলের ভাই। তো সেই জন্য মিনিমাইজ ম্যাক্সিমাইজটা কিন্তু বুঝতে হবে। ডাইরেক্টলি মিনিমাইজ শব্দটা হয়তো প্রবলেমের মধ্যে নাও থাকতে পারে। তো হয়তো বলা হতে পারে যে থিঙ্ক করো যে এখানে আসলে কি করতে হবে এই জিনিসটা যদি করতে চাই। তো সুতরাং সেটা বুঝতে হবে, ডিপেন্ডস অন অ্যাপ্লিকেশন। তা আমি এগুলা বিস্তারিত দেখাচ্ছি না, সলিউশন একই রকম। ফিজিবিলিটি রিজন, কমন স্পেস খুঁজে বের করা। হ্যাঁ, এখানেও তিনটা প্রবলেম আছে, এগুলো একটু দেখতে হবে, মানে জাস্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ টু formulate the problems from the given description. তারপর তো গ্রাফিক্যাল ম্যানুয়াল সব আমরা করতেই পারবো। This is actually the summary of the graphical solution methods. আমরা গ্রাফিক্যালি যেটা করলাম সেটা আমরা কমন রিজিয়ন, তারপরে হচ্ছে কর্নার পয়েন্ট ট্রেক, যেটা মিনিমাইজের ক্ষেত্রে মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাইজের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু, এগুলা প্লট করে ড্র করলাম। কিন্তু ওই যে বললাম যে এই গ্রাফিক্যালি তো হয়তো আমরা কিছুটা আন্দাজ বা ইত্যাদি ধরে করব, আনটিল এন্ড আনলেস উই হ্যাভ এ গ্রাফ পেপার। সো এইটা যে ঠিক হচ্ছে তার সাথে কম্পেয়ার করার জন্য আমরা কিছু ইতে যাব, কি বলে, একটা স্ট্যান্ডার্ড অ্যালগরিদম একটা প্রবলেম অ্যাপ্লাই করে দেখব। এগুলা আমি দেখাচ্ছি না, এগুলো একটু দেখে নিও। এগুলো এক্সেলেও বানায়, ফর্মুলা বানায় করা যায় আর কি। তাই এখন আসি, আমরা যে এতক্ষণ ধরে গ্রাফিক্যালটা করলাম সেটাকে আমরা স্ট্যান্ডার্ড অ্যালগরিদমে করার চেষ্টা করব। আমরা একটু স্ট্যান্ডার্ড অ্যালগরিদমের দিকে যাচ্ছি এখন। পারভেজ তো আমার পারভেজের আবার স্বামী কোত্থেকে আসবে? না না, তার আগে কিছু জিনিস একটু জাস্ট লিনিয়ার ইকুয়েশনে আমরা যেভাবে লিখি সেভাবে আমরা কিভাবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা করার আগে আমরা কি করে এটা লিখতে পারি সেটা একটু এর জন্য আমরা দেখাচ্ছি, কারণ ওখান থেকে কাজ আছে আমাদের। বাংলায় না, বাংলা ইংরেজিতে তো শালাশালির ইয়া নাই, ওটা ব্রাদার ইন ল, সান ইন ল এরকম। আচ্ছা, আমি গত ক্লাসে একটু বলেছিলাম যে আমরা স্ট্যান্ডার্ড যে অ্যালগরিদম সেটা যে অ্যাপ্লাই করব, যার নাম হচ্ছে সিমপ্লেক্স মেথড। সিমপ্লেক্স অ্যাপ্লাই করব, তার জন্য কিন্তু আমাদের যে ম্যাথমেটিক্যাল ফর্মুলেটেড যে প্রবলেম সেটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে হতে হবে। নট হচ্ছে, তার মানে হচ্ছে ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট থাকা যাবে না। বলেছিলাম তোমার গত ক্লাসে স্ল্যাগ বা সারপ্লাস ভেরিয়েবল দিয়ে আমাদেরকে ইকুয়াল চিহ্ন নিয়ে এসে যেটা আসে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড বলছি, আর ইনইকুয়ালিটি চিহ্ন যেখানে থাকে সেটাকে আমরা জেনারেল ফর্ম অফ প্রবলেম বলছি, তাই তো? রাইট? জি স্যার। আচ্ছা, আমরা এখানে একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, এই উদাহরণ লাগবে না, আমরা সিম্পলেস্টে একবারে যাই। সোজা করে দাও, এক্সাম্পল আমরা তখনই বলবো।
আমরা দেখাইছি এখানে বেসিক্যালি দেখানো যে বাউন্ডেড আনবাউন্ডেড হয়ে যাচ্ছে, মানে এরপরে কি? ইনফিনিট দিকে চলে যায়, সেগুলা হ্যাঁ গ্রাফিক্যাল কিছু জিনিসপত্র। আচ্ছা, এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে, এটা একটা তো প্রবলেম তাই না, জি স্যার প্রবলেম ম্যাক্সিমাইজ করা। জি স্যার জি স্যার দেখা দেখতে যায়? পাচ্ছি। জি স্যার আচ্ছা, আমি কিন্তু এটা কি স্ট্যান্ডার্ড ফরম্যাট? জি স্যার। কিভাবে স্ট্যান্ডার্ড ফরম্যাট হলো? আচ্ছা, ওটা যদি পারভেজের স্ত্রী হয় তাহলে কি ঠিক হবে? আমরা বলছি যে একটা হচ্ছে জেনারেল ফর্ম কিন্তু স্যার যেখানে বলতো- ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকে, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম যেখানে ইকুয়াল চিহ্ন থাকে কনস্ট্যান্ট। কেয়া হলো ওমরের নাতনি। এটা তাহলে স্ট্যান্ডার্ড ফর্ম না, তাই তো? কেয়া হলো হ্যালো। ওমরের নাতনি, যিনি পারভেজের গতকাল ক্লাসে যারা ছিল, গত লাস্ট ক্লাসে, কিয়া হচ্ছে আচ্ছা এখানে ইয়ে দিয়ে দিই ইনায়া জি স্যার। আচ্ছা, কিয়া হচ্ছে কাকার নাতনি আমরা এখানে একটা প্রবলেম থেকে আমরা ফর্মুলেট ওমরের করব। হ্যাঁ, নাতনি এখানে একটা প্রবলেম দেয়া আছে, প্রোডাকশন প্রবলেম। আইস নভেলটি উইশেস টু প্রডিউস টু টাইপস অফ সুভিনির, মানে সুভিনির কোম্পানি ফর এক্সাম্পল কেয়া একটা টাইপ এ ওমরের নাতনি। আর একটা হচ্ছে টাইপ বি, এবং টাইপ এর ক্ষেত্রে প্রফিটের কথা বলা আছে $1, আর প্রফিট অফ টাইপ বি এর ক্ষেত্রে $1.20। বুঝাতে পারলাম? 1.20 কিন্তু আমাদের কম্বিনেটোরিয়াল অপটিমাইজেশনের মধ্যে যদি এইভাবে প্রেজেন্ট করা থাকে তাহলে কিন্তু হচ্ছে না, এটা রিয়েল ভ্যালু তাই না? এটা কি হবে তাহলে? ওমরের নাতনি হ্যাঁ এবং এই কন্টিনিউয়াস, তাই তো? না তাহলে কেমন করে হয় আমরা ক্লাসিফিকেশন যখন পড়ছি তখন বলেছিলাম। কিয়া তো হচ্ছে এটাকে আমরা ইন্টিজার ফরম্যাটে যদি লিখতে পারি তাহলে তো সেটা হলো। একজন। আচ্ছা, to manufacture it এখানে যদি type A souvenir require 2 minutes on machine 1 and 1 minute on machine 2। এটা হবে পারভেজের মানে আমরা যদি টাইপ এ সুভিনির পারভেজের এর স্ত্রী জন্য হবে না। 2 মিনিট প্রয়োজন হয় যদি মেশিন 1 আমরা ব্যবহার করি, হতে পারে না কেন? হ্যাঁ, আর তাহলে মেশিন তো 1 মিনিট হয় ও মেশিন 2 এ। স্ত্রী যদি আমি হ্যাঁ, দিই, তাহলে এখানে এটা আমার টাইপ নাম এর জন্য এগুলাটাকে আমরা কনস্ট্যান্ট লিখবো, সোজা কথা। তো টাইপ বি এর জন্য বলা আছে এরকম করে, দাদার নাম লিখতে হবে এবং দেয়ার আর 3 আওয়ার্স অ্যাভেলেবল অন মেশিন 1 and 5 আওয়ার্স অ্যাভেলেবল অন মেশিন 2। ওমরের সম্পর্ক। বর্ণনা থেকে বোঝাই যাচ্ছে মায়েদের হ্যাঁ, সাথে যে আসলে তার কয়টা ডিসিশন ভেরিয়েবল, এবং মায়ের আমাদের যেহেতু দাদা। শুরুতে ডিসিশন ভেরিয়েবল নিয়ে চিন্তা করতে হবে, ওমরের তারপরে আমরা যাব হচ্ছে অবজেক্টিভ ফাংশনে, তারপরে যাব আমরা কনস্ট্যান্ট, তাহলে ফর্মুলেটেড হয়ে গেল। নাতির তো ছেলে ফ্রম আমি দিস বুঝতে ডিসক্রিপশন পেরেছি। আগের মতোই আমাদের কোশ্চেন নাতির হচ্ছে হাউ ছেলে। মেনি সুভিনিরস আর অফ নাতনি, ইচ মানে টাইপ, তার যে wife, মানে wife টাইপ এ আমার টাইপ বি দাদা। হ্যাঁ should আর be তার ছেলে। the company name ভাইয়া। make in order to এই যে maximize তার its আমার দাদা। profit। হ্যাঁ তাহলে এখানে যে তাহলে অবজেক্টিভ আমার হবে দুজন সেটা আইকা প্রফিটের অবজেক্টিভ ফাংশন হবে, তাই না? আয়তা লেখা আর তোমার এমিল ভাইয়া জি স্যার। তাহলে কি হচ্ছে না এবং সেটার আগে কি থাকবে, ম্যাক্সিমাইজ আর মিনিমাইজ থাকবে। নাতনির ছেলে। ম্যাক্সিমাইজ স্যার। ওকে, নাহিদ হচ্ছে হ্যাঁ। নাতনির তাহলে ছেলে। যদি তাই হয় আমরা ওটাকে টেবুলার ফর্মে লিখলাম, টেবুলার ফর্মে লিখলাম এরকম করে। দেখো এই না, এটা বেশি ইয়া প্রোডাকশন করে প্রবলেম দিচ্ছি। যেটা আমরা এতক্ষণ বর্ণনা করলাম, লেটস ফার্স্ট টেবল ইন দ্য ইনফরমেশন আমরা লিখছি টাইপ এ সুবিনিট টাইপ বি এবং টাইম অ্যাভেলেবল। ওমরকে প্রফিট পার ইউনিট হচ্ছে $1 ফর টাইপ এ, $1.20 পার হচ্ছে টাইপ বি। আর এটার জন্য আমাদের টাইম অ্যাভেলেবিলিটি নাই প্রফিটের সাথে। মেশিন 1 এর ক্ষেত্রে টাইম অ্যাভেলেবিলিটি আছে, মেশিন 1 এর ক্ষেত্রে 2 মিনিট 1 মিনিট এবং 180 মিনিট অ্যাভেলেবল। মেশিন 2 এর ক্ষেত্রে 1 মিনিট 3 মিনিট এবং 300 মিনিট অ্যাভেলেবল। এগুলা কি আমরা বর্ণনাতে আছে তো না? আসসালামু আলাইকুম জি ভাই স্যার। আচ্ছা, তাহলে আমরা এরকম একটা টেবিল বানাতে পারি। টেবিল বানাই লেট x বি দ্য নাম্বার অফ টাইপ এ সুবিনির, y বি দ্য নাম্বার অফ, এখানে কয়টা ডিসিশন ভেরিয়েবল হবে? হ্যাঁ ভালো লাগলো তো আপনার বক্তব্য শুনে অনেক সুন্দর বক্তব্য দুইটা। দুইটা। দুইটা স্যার। হ্যাঁ, টাইপ এ টাইপ বি এর জন্য, তাই না? সেই তো ওরা সব টাইপ এ সুবিনিরের জন্য আমাদের একটা ভেরিয়েবল হবে, আর টাইপ বি এর জন্য আরেকটা ভেরিয়েবল হবে, ডিসিশন ভেরিয়েবল। তাহলে বুঝেছি যে আমরা দুটা। তাহলে টোটাল প্রফিট যদি লিখি তাহলে কিভাবে লিখবো? প্রফিটের ক্ষেত্রে আমাদের এখানে বলা আছে, দেখো $1 পার ইউনিটে $1, তাহলে এক্স ইউনিটে কত হবে? কি জানেন এক্স কিলো আছে। তা আপনি X into one, তাই না? X। আচ্ছা শেষে গেছেন কেন আচ্ছা,
এবং প্লাস হবে না মাইনাস হবে। আপনার স্কুলের অনুষ্ঠানে আর স্বাগত বক্তব্য দিবে। টাইপ বি এর জন্য হচ্ছে পার ইউনিটে প্রফিট হচ্ছে $1.2। তাহলে ওয়াই ইউনিটের জন্য কি হবে? ডিসিশন ভেরিয়েবল 1.2 ইন্টু ওয়াই, তাই তো? জি স্যার। এটাই তো আমাদের অবজেক্টিভ ফাংশন। এটাকে কি করতে হবে? মিনিমাইজ না ম্যাক্সিমাইজ? ম্যাক্সিমাইজ প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে। তাহলে যদি আমরা অবজেক্টিভ ফাংশনটা এখানে লিখি, the total amount of time that machine 1 is used। আচ্ছা, এখন আমরা লিখবো হচ্ছে মেশিন 1 এর জন্য আসলে কনস্ট্যান্ট লিখতে হবে। বলছে যে 2 মিনিটস ফর টাইপ এ, 1 মিনিটস ফর টাইপ বি, এটা বর্ণনাতে আছে, এবং অ্যাভেলেবল টাইম সর্বোচ্চ হচ্ছে 180 মিনিটস। তাহলে আমরা এখানেও ওইভাবে লিখতে পারি যে x ইন্টু 2 ঐকিক নিয়মে y ইন্টু 1। আর এখানে গ্রেটার দেন আর কি হবে না হবে সেটা আমরা একটু পরে দেখছি। সর্বোচ্চ এটা মেশিন 2 এর জন্য আমরা লিখতে পারি 1 ইন্টু x 3 ইন্টু কত আপা গেছিল না, দেখলাম আপনার পাশে ওয়াই স্যার। টু y, তাই তো ভালো হয়েছে। নাকি? জি স্যার। আচ্ছা, আমরা যদি এখন লিখি যাক, ভালো করছে। মাস্ট নট এক্সিড 300 মিনিটস, এটা বুঝলাম। এখন নন নেগেটিভিটি কনস্ট্যান্টের জন্য আমরা লিখবো x ইজ গ্রেটার দেন 0, y ইজ গ্রেটার দেন 0। মোটামুটি আমরা সবই পেয়ে গেছি। এখন যদি আমরা লিখতে চাই, আমরা কি এভাবে লিখতে পারবো? অবজেক্টিভ ফাংশনের আগে লিখতে হবে ম্যাক্সিমাইজ, রাইট? টলারেন্স দিতে বলছে। আচ্ছা আচ্ছা, লিখতে পারবো? জি স্যার। এটা কি বোঝা যাচ্ছে নাকি? একটু হ্যাঁ না বলো, নাহলে তো আমি বুঝতে পারবো। ডিউটি পালন করে নেন। জি স্যার। আচ্ছা, তাহলে এখন we will discuss the solution this means আমরা এখন এটা সলিউশনের দিকে যাব। এটা আমরা কিভাবে সলিউশন করতে পারি? একটা হচ্ছে গ্রাফিক্যালি করতে পারি, ম্যানুয়ালি করতে পারি, আর একটা করতে পারি হচ্ছে যেটা আমরা শিখি নাই, অ্যালগরিদম, ও আচ্ছা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি ফর্মুলেশন দেখাচ্ছি, এটাও একটা এক্সাম্পল ফর্মুলেশনে। এই যে এখানে আরেকটা এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো একটু দেখে প্র্যাকটিস করলে আমরা বিভিন্ন ডোমেইনে আমরা বুঝতে পারবো। আমরা একটা বর্ণনা করলে হবে, টেবিল তৈরি করা, ফ্রম দা গিভেন ডেসক্রিপশন, তারপরে কনস্ট্যান্ট লেখা, তারপরে অবজেক্টিভ ফাংশন লেখা, এবং ফাইনালি এটা একটা আমাদের তৈরি হয়েছে। হ্যাঁ, এবং এখানে দেখা যাচ্ছে যে মিনিমাইজ করতে অবজেক্টিভ ফাংশন। তাহলে কেন মিনিমাইজ করতে বলছে? এটা কস্ট ছিল। এই প্রবলেমের মধ্যে আমাদের টার্গেট ছিল কস্ট মিনিমাইজ করা। দেখি ও আচ্ছা আচ্ছা, কোথায় এখানে লাস্টের লাইনটা, হোয়াট কম্বিনেশন অফ দ্য পিল শুড বি ইন্ডিভিজুয়াল পারচেজ ইন অর্ডার টু মিট দ্য মিনিমাম আয়রন এন্ড ভিটামিন রিকোয়ারমেন্ট এট দ্য লোয়েস্ট কস্ট। বোঝা গেছে? এখানে কি ম্যাক্সিমাইজ করলে হবে? না স্যার। মিনিমাইজ করতে হবে। তাহলে এই যে এক্সাম্পল একটা দিলাম, এটা কিন্তু মিনিমাইজেশনের এক্সাম্পল, এবং সেই এক্সাম্পল থেকে আমরা ফর্মুলেট করলাম, লাস্ট যেটা দেখালাম শুরু হয়েছে। আমরা এগুলো দেখাচ্ছি, এরকম একটা ফর্মুলেশন হবে, এবং এর সামনে কি হবে? অবজেক্টিভ ফাংশনের আগে মিনিমাইজেশন হবে, তাই তো? মাঝখান দিয়ে লাঙ্গল হয়ে যাবে। বোঝা গেছে? লাঙ্গলই বরাবরই ছিল, হ্যালো, আমি যাও ছিল না, আর ওই যে জি স্যার। ছিল, মানে আচ্ছা। কত বড় বিহারি তো। এই একজন একটু করো, অ্যাটেন্ডেন্স নিও। জামাতে দিবে। আচ্ছা, এই সলিউশন গুলো আমরা এখন দেখাচ্ছি না, শুধু ফর্মুলেশন দেখাচ্ছি। সলিউশন গুলো আমরা একটু পরে যে সিমপ্লেক্স অ্যালগরিদম অ্যাপ্লাই করব। আমরা ভোট করেন নাই, কোনোদিনই ভোট করেন নাই। গ্রাফিক্যালি তো পারবো, তাই তো? সিমপ্লেক্স অ্যালগরিদম অ্যাপ্লাই করব টু দিস জেনারেটেড প্রবলেম। আমি একটু গ্রাফিক্যালি কর্নার পয়েন্টে যাই, সেগুলো আমরা পারবো। আচ্ছা, এখন এখানে আমরা দেখছি যে এই যে আগের প্রবলেম, 1 নম্বর প্রবলেমটা এটাই তো ছিল, তাই না? ম্যাক্সিমাইজ করা। তো 1 নম্বর প্রবলেম থেকে আমরা ফার্স্ট যেটা করব, যেটা গ্রাফিক্যালি, এটা আমরা স্কিপ করছি, আমরা স্কিপ করছি, কিন্তু আমাদের যে এটা 2 নম্বর প্রবলেমের গ্রাফিক্যালি, এটা আমরা স্কিপ করছি। আমরা আনবাউন্ডেড বা সলিউশন কিন্তু নিব না। আচ্ছা, এখন আসি সিমপ্লেক্স মেথডে। আচ্ছা, সিমপ্লেক্স মেথডে যাওয়ার আগে আমাদের যেটা করতে হয়, ফ্রম দ্য গিভেন ডিসক্রিপশন আমাকে আগে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসতে হয়।
স্ট্যান্ডার্ড ফরম্যাটটা কি সেটা একটু লোকের কোনো পয়সা করি না, আমরা পয়সা একটু খরচ জানি। করে লোকে ভোট দিবে। সেটা হলো যে তো এই যে প্রথম যে টার্গেট ফর্মুলেশনটা আমরা বাড়িয়েছে, করলাম প্রবলেম ডিসক্রিপশন থেকে, সেখানে ইনইকুয়ালিটি কনস্ট্যান্টকে আমাদের ইকুয়াল চিহ্ন দিয়ে নিয়ে আসতে হবে, তাহলে স্ট্যান্ডার্ড ফর্ম। এবং তারপরে আমরা ওই স্ট্যান্ডার্ড ফর্ম থেকে একটা টেবিল বানাবো। টেবিলটা বানাতে গিয়ে আমাদের একটু এই দিকে হ্যাঁ না, আমরা খেয়াল করি, এখানে একটা টেবিল দেখতে পাচ্ছ তো না? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন একটু বলে নেই যে স্ট্যান্ডার্ড অ্যালগরিদম, যার নাম হচ্ছে সিমপ্লেক্স মেথড, সেটা শুধুমাত্র অবজেক্টিভ ফাংশন ম্যাক্সিমাইজ করতে বললে আমরা ডাইরেক্টলি ব্যবহার করতে পারি। মানুষের মাথার মধ্যে কিন্তু এর একটা লিমিটেশন আছে, যে সমস্ত প্রবলেমের মধ্যে মিনিমাইজ থাকবে সেই সমস্ত প্রবলেম আমরা ডিরেক্টলি স্ট্যান্ডার্ড অ্যালগরিদম অ্যাপ্লাই করতে পারি না, কিন্তু তার একটা সলিউশন আছে, সলিউশনটা আমরা পরে করব। আগে স্ট্যান্ডার্ড ডাইরেক্টলি ম্যাক্সিমাইজেশন যেটা আছে ডাইরেক্টলি অ্যাপ্লাই করব। ধরো আমাদের এই প্রবলেমটা ম্যাক্সিমাইজেশনের 1 নাম্বার প্রবলেম যেটা ছিল, হ্যাঁ, সেখান থেকে আমরা শুরুতে আগে একটু টেবিল বানাবো। এই যে আমরা সিমপ্লেক্স মেথডটা একটু পড়ি। কি সিমপ্লেক্স মেথড ইজ অ্যান ইটারেটিভ প্রসিডিউর, মানে এটা একটা সার্টেন কন্ডিশন পর্যন্ত চলতে থাকবে, এটাই মিন করে। তো এখানে আমরা যেটা করব, আমরা বোধহয় একটু প্রসিডিউর দেখালে ভালো হয়। স্ট্যান্ডার্ড ম্যাক্সিমাইজেশন প্রবলেম এর ক্ষেত্রে ডিরেক্টলি আমরা সিমপ্লেক্স মেথডটা ব্যবহার করতে পারবো। তার মানে অবজেক্টিভ ফাংশনে যদি ম্যাক্সিমাইজ করার কথা বলা থাকে তাহলে আমরা এটা ব্যবহার করতে পারবো। এবং প্রশ্ন হলো যে স্যার সবসময় তো ম্যাক্সিমাইজ করার কথা বলা থাকবে না, সেই ক্ষেত্রে মিনিমাইজও থাকতে পারে, একটু আগে যেটা দেখলাম 2 নম্বর প্রবলেম। তো সেই ক্ষেত্রে আমাদের একটা অল্টারনেটিভ সলিউশন আছে এই অ্যালগরিদম অ্যাপ্লাই করার জন্য। তো আগে প্রথমে ম্যাক্সিমাইজেরটা আমরা একটু ইয়ে করে নিই। আচ্ছা আচ্ছা, দেখো তো যে আমরা যদি ইকুয়েশন এইভাবে থাকে, আমি জাস্ট ইকুয়েশন চিন্তা করো, p = c1x1 c2x2 এভাবে cnxn পর্যন্ত আমরা লেফট সাইডে 0 লিখে রাইট, মানে এইভাবে তো লিখতে পারি, অল্টারনেটিভলি লিখতে পারি না? জি স্যার। মানে সবগুলোই লেফট সাইডে নিয়ে এসে রাইট সাইডে শূন্য বানাবো এবং ইকুয়াল চিহ্ন। হ্যাঁ, আচ্ছা, এটা একটু তো আমরা পারি, আগেই জানি। আচ্ছা, এই প্রবলেমটা 6.3 তে মানে 1 নম্বর নাম্বার টাইপ প্রবলেম যেটা ছিল সেটা আমরা জেনারেট করেছি, এটাকে আমরা জেনারেট করেছি, তাই তো? আমি তো কেটে দিছি। জি স্যার। ম্যাক্সিমাইজ করা প্রফিট, হ্যাঁ। তো সেটা আমরা দেখো অবজেক্টিভ ফাংশনটা লিখেছি p = প্রফিট বলে p = x + 1.2y, মানে 1.2y কে 1.2 আবার রিয়েল ভ্যালু, এইজন্য আমরা এটা ইন্টিজার ফর্ম চিন্তা করব। আমরা 6/5 লিখেছি, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা 6 ইন্টিজার 5 ইন্টিজার, তাছাড়া আমাদের ডোমেইনে আসছে না, কম্বিনেটোরিয়ালের ডোমেইনে আসছে না। তাহলে আমরা এটা এভাবে লিখলাম অবজেক্টিভ ফাংশন, আর 2x + y <= 180, x + 3y <= 30, সে ওই যে 1 নাম্বার প্রবলেম থেকে আসছে। এখন x y গ্রেটার নন নেগেটিভিটি কনস্ট্যান্ট। আচ্ছা, এখন আমরা এই যে একটা কি বলে অবজেক্টিভ ফাংশন আর কনস্ট্যান্ট নন নেগেটিভিটি কনস্ট্যান্ট বাদে আমাদের কয়টা কনস্ট্যান্ট আছে? 2টা, তাই তো? এই সবগুলা মিলে আমরা ইনিশিয়াল টেবিল বানাবো। ইনিশিয়াল টেবিলটা কিভাবে হচ্ছে দেখো। এখানে এই যে আমি যেটা বলছি দেখো, স্ট্যান্ডার্ড ম্যাক্সিমাইজেশন প্রবলেম can be solved directly by using simplex method, স্ট্যান্ডার্ড অ্যালগরিদম। কিন্তু যদি মিনিমাইজেশন থাকে সেই ক্ষেত্রে আমাদের একটু অন্যরকম চিন্তা ভাবনা করতে হয় অ্যাপ্লাই করার আগে। সেটাই হচ্ছে লিমিটেশন অফ দা সিমপ্লেক্স মেথড, আমরা সেটা পরে শিখছি, আগে ম্যাক্সিমাইজেশনটা শিখি। এখন যদি কনস্ট্যান্টগুলোর মাঝে ইকুয়াল চিহ্ন দিতে চাই কি করতে হবে? স্ল্যাক ভেরিয়েবল ব্যবহার করব না সারপ্লাস ভেরিয়েবল ব্যবহার করব? লেস দেন ইকুয়াল টু আছে। এই গত ক্লাসে তো বলেছিলাম স্ল্যাক ভেরিয়েবলস, তাই না? তাহলে যদি আমরা এই 2x + y <= 180 বলেছিলাম দাঁড়িপাল্লার সাথে কম্পেয়ার যদি করি,
তাহলে এই ইকুয়েশন বলে যে এটা সমান অথবা এর চেয়ে ছোট। তাহলে ছোট হলে লেফট সাইডে কিছু যোগ করে দিতে হবে, যোগ করে দিলে সেটাকে বলছিলাম আমরা স্ল্যাগ ভেরিয়েবল। বুঝা গেছে? তাহলে আমরা যোগ করে দিলাম ইউ স্ল্যাগ ভেরিয়েবল হিসাবে এবং সমান চিহ্ন ইনইকুয়ালিটি কনস্ট্যান্টের জায়গায় সমান চিহ্ন লিখলাম। সিমিলারলি সেকেন্ড কনস্ট্যান্টটাও আমরা ওইভাবে লিখলাম, নতুন আরেকটা স্ল্যাগ ভেরিয়েবল আসলো বি। হ্যাঁ, এখন অবজেক্টিভ ফাংশন, তাহলে কেন সমান চিহ্ন দিয়ে লিখছি? আমরা বললাম যে সিমপ্লেক্স মেথড যদি অ্যাপ্লাই করতে যায় তাহলে একটা কন্ডিশন হচ্ছে যে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে ইকুয়াল চিহ্নতে, আর একটা হচ্ছে ডাইরেক্টলি ম্যাক্সিমাইজ অবজেক্টিভ ফাংশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। অবজেক্টিভ ফাংশন কি আমরা এইভাবে লিখতে পারি? আমাদের ছিল -x - 6/5y + p = 0 লিখতে পারি? জি স্যার। রাইট সাইডে আমরা শূন্য করলাম সোজা গেল, ঠিক আছে না? জি স্যার। ঠিক আছে তো? এখন নন নেগেটিভ কনস্ট্যান্ট আমরা হ্যান্ডেল করব না, যেহেতু আমরা পজিটিভ অংশেই থাকবো। তো এখানে এই যে প্রফিট এইভাবে ফাইনালি তো এরকম হলো নাকি, দুটো কনস্ট্যান্ট আর একটা অবজেক্টিভ ফাংশন এরকম লিখতে পারি? জি স্যার, তিনটাই করি। আচ্ছা, এখান থেকে আমরা একটা টেবিল তৈরি করব। টেবিলটা হচ্ছে আমাদের এখন এখানে ভেরিয়েবল কয়টা হচ্ছে লেফট সাইডে দেখো তো, x y u v আর p, তাই তো? পাঁচটা স্যার। তাহলে পাঁচটা ভেরিয়েবলের জন্য পাঁচটা কলাম হবে, দেখছো? x y u v p পাঁচটা কলাম হলো। এখন আমরা এদের কোএফিসিয়েন্ট গুলো লিখবো, এটা দেখা যাচ্ছে না? না, এর কোএফিসিয়েন্ট গুলো লিখবো, মানে টেবিল ইনিশিয়াল টেবিল আর কি, ইনিশিয়াল। কারণ কি এখন প্রশ্ন হলো যে স্যার ইনিশিয়াল টেবিলটা লাগে কেন? মানে আমরা এই ইনিশিয়াল টেবিলের উপরেই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করব। আমাকে বোঝা যায়, শোনা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে x y u v p বুঝলাম, আর এই যে একটা ভার্টিক্যাল লাইন দিয়ে এই পাশে কনস্ট্যান্টের ভ্যালু লিখবো, না ইকুয়েশনের রাইট সাইডে যে ভ্যালুগুলো আছে ওগুলো লিখবো। দেখো তো x এর কোএফিসিয়েন্ট 2, প্রথম ইকুয়েশন যদি চিন্তা করো, y এর কোএফিসিয়েন্ট কত? 1 স্যার। 1 লিখছি। u এর কোএফিসিয়েন্ট কত? 1। ফার্স্ট ইকুয়েশনে v এর কোএফিসিয়েন্ট কত? 0 স্যার। 0। p এর কোএফিসিয়েন্ট 0। 0। যেহেতু নাই ওগুলো 0 গুণন v 0 গুণন p। সিমিলারলি আমরা 2 নম্বরে কনস্ট্যান্ট গুলো লিখছি আগে, কনস্ট্যান্ট গুলো লিখে তাহলে 2 নাম্বার কি, 2 নাম্বারটা ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। এখন প্রশ্ন হলো যে স্যার দুটো লাইন দেখতে পাচ্ছি, কনস্ট্যান্ট গুলাকে একটা বক্সের মধ্যে রাখছি, দেখুন একটা তো ভার্টিক্যাল লাইন আছে আর একটা কি আছে, দুটো হরিজন্টাল লাইন আছে, তাই না? হরিজন্টাল দুটো লাইনের মধ্যে কিন্তু কনস্ট্যান্টের কোএফিসিয়েন্ট গুলো লিখছি, আর লাস্টে যেটা আছে লাস্ট রো একবারে, সেটা কোথা থেকে আসছে? অবজেক্টিভ ফাংশন থেকে, তাই না? জি স্যার। x এর কোএফিসিয়েন্ট কত? স্যার -1। y এর কোএফিসিয়েন্ট -6/5। আচ্ছা, তাহলে y এর পরে আসবে u এর কোএফিসিয়েন্ট, এই লাইনে 0। 0 v0। v এর কোএফিসিয়েন্ট 0 আর p এর কোএফিসিয়েন্ট কত? 1। আর রাইট সাইডে কত আছে? 0। 0। তাহলে এই যে ফ্রম দা ফর্মুলেটেড মানে স্ট্যান্ডার্ড ফর্ম থেকে আমরা এই ইনিশিয়াল টেবিলটা তৈরি করা বুঝলাম কিনা ক্লিয়ার? কারণ এটার উপরে এখন অ্যালগরিদম অ্যাপ্লাই করব। এটা কি বুঝলাম? জি স্যার। আচ্ছা, ফাইন। এখন আসি, এখন অ্যালগরিদমটা কি বলছে? অ্যালগরিদমে আমরা কয়েকটা স্টেপ আমরা একটু দেখে নিই। যার জন্য এর চারটা প্রতি স্টেপ ওদের আছে, ইয়ে হ্যাঁ, আছে, তিনটা। সিম্প্যাথি আছে। এই হচ্ছে অ্যালগরিদম, সিমপ্লেক্স মেথড। অ্যালগরিদমটা হচ্ছে প্রথমে ইনিশিয়াল সিমপ্লেক্স টেবিল আমাদের তৈরি করতে হবে, যেটা আমরা করলাম একটু আগে। তারপরে 2 নম্বরে বলছে determine when the optimal solution has been reached by examining all entities in the last row to the left of the vertical line. এটার মানে কি?
তার মানে কি বলা মানে হচ্ছে স্যার যে অবজেক্টিভ এই যে ভার্টিক্যাল লাইনটা আমার কার্সর দেখা যায়, জি স্যার, আর লাস্ট রো কোনটা, এই প্রফিট ফাংশনটা না? এটা স্যার প্রফিট ফাংশন। হ্যাঁ, এইটা বলবো যে আমরা, এটা হবে তার সলিউশন, এই যে এখানে জিরো হয়ে আছে, এটা সলিউশন হবে, বলছে যে যতক্ষণ না এখানে নেগেটিভ ভ্যালু থাকবে, হ্যাঁ বোঝা গেছে? যখন পজিটিভ হয়ে যাবে তখন এই জায়গায় ভ্যালু যেটা হবে সেটাই হলো আমাদের সলিউশন। আমি কি বোঝাতে পারলাম? বলতেছে ভার্টিক্যাল লাইনের লাস্ট রো এক্সামিন করো, whether নেগেটিভ, অল দা ভ্যালু নেগেটিভ আর পজিটিভ। বুঝাতে পারলাম? এটা কি বুঝলা? মানে এটা সবগুলো ভ্যালু পজিটিভ হতে হবে। সবগুলো ভ্যালু পজিটিভ হতে হবে, হ্যাঁ এখানে দুটো নেগেটিভ আছে তাই না, একটাও নেগেটিভ থাকতে পারে। আর যদি সব পজিটিভ হতো তাহলে আমাদের এই জায়গায় এই যে জিরো, এই জায়গায় যে ভ্যালু থাকতো ওটাই আমাদের সলিউশন। কিন্তু ইনিশিয়াল টেবুলার ফর্মে দেখছি যে আমার ভার্টিক্যাল লাইনের লাস্ট রো লেফট সাইডে দুটো নেগেটিভ ভ্যালু আছে, আছে না? জি স্যার, অ্যালগরিদমটা বেসিক্যালি এটার উপরে, যে আমরা এই অপারেশন, কিছু অপারেশন চালাবো এখন। এখন ওইটাতে যাই, কি বলছে? তো বলছে এক্সামিন দ্য এন্টিটি ইন দ্য লাস্ট রো টু দ্য লেফট অফ দ্য ভার্টিক্যাল লাইন, কি ইফ অল এন্টিটিস আর নন নেগেটিভ, অল এন্টিটি যদি নন নেগেটিভ হয় দ্য অপটিমাল সলিউশন হ্যাজ বিন রিচড। বোঝা গেছে? প্রসিড টু স্টেপ 4, স্টেপ 4 এ এক্সিট করো। জি বোঝা গেল? যদি ভার্টিক্যাল লাইনের লাস্ট রো সবগুলো এন্টিটি যদি নন নেগেটিভ হয়, নন নেগেটিভ মানে কি? মানে জিরো থেকে বড় স্যার, জিরো থেকে বড় যদি হয় তাহলে আমাদের আমরা সলিউশন পেয়ে গেছি। কিন্তু আমরা একটু আগে দেখলাম আমাদের কি তাই আছে? না স্যার, দুইটা ভ্যালু আছে। নেগেটিভ আছে, তাহলে ওই নেগেটিভ গুলো আমাদেরকে যতক্ষণ না আমাদের, তাহলে এখন যদি না হয় তাহলে বি নাম্বার, if there are one or more negative entities in the optimal solution has not been reached, তাহলে কি করো, স্টেপ 3 তে যাও। স্টেপ 3 তে যা কি করতে হবে, পারফর্ম পিভট অপারেশন। বোঝা গেছে? এন্ড হোয়াট ইজ পিভট অপারেশন সেটা আমরা দেখব। আমাকে পারফর্ম করতে হবে পিভট অপারেশন, দেন পিভট অপারেশনটা কি সেটা আমরা দেখব। আচ্ছা, এখন এখন আমাদের অ্যাকর্ডিং টু দ্য অ্যালগরিদম আমরা প্রথমেই তাকাবো ইনিশিয়াল টেবিলের ভার্টিক্যাল লাইনের লাস্ট রো লেফট সাইডে। আমরা দেখছি কয়টা নেগেটিভ আছে? দুইটা স্যার। দুইটা। কিন্তু যদি একবারে একটার বেশি কাজ করতে পারবো না, তো আমাদের যেটা করতে হবে যে মোস্ট নেগেটিভ কোনটা বলো তো? মোস্ট নেগেটিভ, মোস্ট নেগেটিভ বুঝছো? নেগেটিভ বেশি আর কি, না? জি স্যার, কোনটা? তাহলে কোনটা? -6/5। তাহলে ওই কলামটা আগে আমরা সিলেক্ট করব, হ্যাঁ, মোস্ট নেগেটিভটা। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট রো তাই না? দেখছি দুটো নেগেটিভ আছে, আমরা অ্যালগরিদমটা নিচে। এখন পারফর্ম পিভট অপারেশন আমাদের করতে হচ্ছে স্টেপ 3 অনুযায়ী, বিকজ নন নেগেটিভ এটা স্যাটিসফাই করছে না। এখন পিভট অপারেশন কি, নেগেটিভ যদি একটা থাকে তাহলে কোনো কথাই নাই, একাধিক থাকলে মোস্ট নেগেটিভ যেটা সেই কলামটা আমরা সিলেক্ট করলাম। বোঝা গেছে? জি স্যার, এখন সেই কলামটা সিলেক্ট করে আমাকে যেটা করতে হবে, -6/5 is the most negative entity to the left of the vertical line in the last row of the table. The second column in the tabular is pivot column. এটাকে আমরা বলছি কি, পিভট কলাম। বুঝতে পারলা? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা যেটা করছি যে ডিভাইড ইজ পজিটিভ নাম্বার অফ দ্য পিভট কলাম। পিভট কলাম কোনটা ছিল? ওয়াই বরাবর যেটা, তাই না? জি স্যার, ইনটু দ্য করসপন্ডিং এন্টিটি, করসপন্ডিং এন্টিটি দিয়ে ভাগ করতে হবে। যেমন বোঝা গেছে? বোঝা গেল? এটা কলাম অফ দ্য কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আছে ওই দেখো আমরা ওই বরাবর যে কনস্ট্যান্ট আছে সেটাকে আমরা কনস্ট্যান্ট নাম্বার দিয়ে ভাগ করলাম। সোজা কথা আমরা এখানে দেখি, আমরা আমাদের ইয়া ছিল তোমার নানির ভাই তোমার তাহলে পিভট। এখন দেখো পিভট কলাম, পিভট কলাম আমরা তার করসপন্ডিং নাম্বার দিয়ে ভাগ করলাম। পিভট কলাম আমরা পেয়েছি কোনটা? ওয়াই বরাবর যেটা, না? এখন আসলে কি করতে যাচ্ছি, পিভট রো বের করতে যাচ্ছি। বুঝা গেছে? বুঝতে পারছো? স্যার পিভট রো এর বিষয়টা বুঝিনি স্যার।
পিভট প্রথমে তো মোস্ট নেগেটিভ থেকে এটা পিভট কলাম হলো, তাই না? জি স্যার। পিভট কলাম মানে আমরা পিভট অপারেশন চালাচ্ছি, এখনো অপারেশন শেষ হয়নি। পিভট অপারেশনের যে পার্ট এগুলা, সেটা হচ্ছে যে প্রথমে পিভট কলাম সিলেক্ট করতে হবে। সেটার কন্ডিশন কি? মোস্ট নেগেটিভ থেকে। যদি একটা জি নেগেটিভ স্যার। হয় তাহলে ওইটাতেই যাবে, তাই না? মায়ের তাহলে জি স্যার। পিভট কলাম। হচ্ছে তারপরে আমরা পিভট রোর দিকে যাব বার করার জন্য। পিভট রো বার করার জন্য আমরা যেটা করব যে আমরা কনস্ট্যান্ট মানে কি, ধরো এই পিভট কলামের যে কনস্ট্যান্ট, ওই যে ভিতরে দুটো হরিজন্টাল লাইনের মধ্যে আছে, দেখো। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, 1 আর 3, তাই না? সঙ্গে কে জি স্যার। সম্পর্ক, মানে সেটা দিয়ে কনস্ট্যান্টকে ভাগ করব, তাই না? ঠিক আছে? জি স্যার। এর সঙ্গে আমার সম্পর্ক। ভাগ করে কোনটা ছোট? এই মাঝখানেটা এটা এটা 300। ছোট। দিস ইজ পিভট রো, বুঝা গেছে? জি স্যার। এটা হচ্ছে পিভট রো। তাহলে পিভট রো আর পিভট কলাম যেখানে সেট করলো, সে ভ্যালুটা কত? বাবল কে আর কে হয় 3। এটা কি বুঝলা? এর সাথে আমার সম্পর্ক। জি স্যার। মানে আমাদের কিন্তু পিভট অপারেশন শেষ হয়নি এখন। তাহলে 3 আমাদের এখন কাজ হচ্ছে এটাকে ইউনিট বানাতে হবে। ইউনিট মানে কি? ওইটা হচ্ছে শুধুমাত্র 1 বানাতে হবে, বাকিগুলো 0। কি বুঝাতে পারলাম? জি স্যার। যে কোনো ওয়েতে গুণ ভাগ বিয়োগ করে। এটা কি বুঝছো? এটা কি বুঝছো? স্যার আগের স্লাইড একটু দেখাবেন স্যার, ওটাকে 1 বানানোর জন্য কি করলাম, 3 দিয়ে আগে ভাগ করে নিলাম। আচ্ছা, আমরা একটু দেখি। আমরা এখন যেটা করতে হবে, পিভট রো আর পিভট কলাম তো বোঝা গেছে, তাই না? জি স্যার। তারপরে এই দুটো ক্রস করলো যেটা, সেটা হচ্ছে সেটাকে আমরা 1 বানাবো আর বাকিগুলো 0 বানাবো। এখন এটা তো ম্যাট্রিক্সের মতো, এখন আমি একজন এক এক ভাবে বানাতে পারে না? যেমন আমি 1 নাম্বার রোকে 3 দিয়ে গুণ করে যদি আমি 2 থেকে বিয়োগ দেই, তাহলে এটা শূন্য হয়ে যাবে, তাই না? জি স্যার। তারপরে একদম লাস্টেরটাকে যদি আমি উল্টাটা দিয়ে গুণ দিয়ে, হ্যাঁ, ওই প্রথমটা থেকে বিয়োগ করি, তাহলেও শূন্য হয়ে যাবে। আর 3 কে যদি আমি 1 বানাতে চাই, তাহলে পুরো রোটাকে আমি যদি 3 দিয়ে ভাগ দেই, তাহলে কি 1 হবে না? হবে স্যার। মানে একজন এক এক ভাবে বানাতে পারে। আমরা এখানে যেটা করেছি, প্রথমে করলাম কি, যে এই যে 1/r2 কে 3 দিয়ে ভাগ দিলাম, তাহলে কি হবে? এটা তার জন্য তো তোমার একটু প্রোডাক্টিভ 1 হয়ে যাবে স্যার। তাহলে আর এই যে প্রথম কিন্তু 1/3, এটা 1, এটা 0, 1/3 0, আর এখানে 100, তাই তো? করারই টাইম Yes. পাচ্ছি না, সেটাই করে করেছি। টাইম ওয়েস্ট করো না। হয়েছে? জি স্যার। এখন কেন ওটা 1 আগে করলাম, যে আমাদের টার্গেট 1 বানানো, বাকি পিভট কলামের বাকি গুলাকে 0 বানাবো। এখন কোনটা 0 বানাবো বলো তো? এতগুলো গেমস নিছো কেন? এই 1টাকে 0 বানাবো, টার্গেট হচ্ছে, আর এটাকে 0 বানাবো। এটাকে 0 বানানোর জন্য কি করব? এটাকে যদি 5/6, এটা 6/5, তাহলে 5/6 দিয়ে গুণ দেই, আমি গুণ দিয়ে যদি এটার সাথে যোগ করি, তাহলে 0 হবে না এটা? গেম খেলি ছোট থেকেই, ওই যে ক্যাড কলেজে যখন ছিলাম আম্মুর এখন যেটা আছে, এই গেম থাকতো, এই যে রো 2টাকে যদি জি স্যার। 5/6 দিয়ে গুণন দেই, গুণ দিয়ে যদি যোগ করি এটার সাথে, তাহলে কি হবে? 5/6 বলছি, এটা কি বলে? অথবা এটাকে যদি আমরা 5/6 দিয়ে গুণ দিয়ে এটার সাথে যোগ করি, দিয়ে এখানে লিখি, তাহলে কি হবে? শূন্য হবে না? জি স্যার। আচ্ছা, এই 1টা শূন্য করলে কি করবো বলো দেখি। এখন ধরো এটা বাদ দাও, তাহলে এটা থেকে এই যে রো 1 থেকে রো 2 বাদ দিয়ে রো 1 এ লিখলেই তো শূন্য হয়ে যাবে, নাকি? জি স্যার। নাকি? আমার কিন্তু অন্যগুলো দেখার দরকার নেই, অন্যগুলো কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার দরকার নেই। তাহলে আমরা প্রথমে R1 থেকে R2 বিয়োগ দিলে কোনটা শূন্য হবে আগে বলো? প্রথম রো 1টা 0 হবে। এটা শূন্য হবে। এটা কি শূন্য হবে? এটা তো শূন্য হবে না, তাই না? আমি তো লিখছি এইটাতে, তাই না? আর যদি R2 তে R3 + 6/5 R2 করি, তাহলে এটা কত হবে?
R3 তে যদি লিখি 0 হবে স্যার, 0 হবে, আর অন্যগুলো সেই অনুযায়ী চেঞ্জ হবে, কিন্তু বুঝা গেছে? চেঞ্জ হবে। জি স্যার। আচ্ছা, সেটাই আমরা করেছি। এটা এক একজন এক একভাবে করতে পারে, অন্যগুলো চেঞ্জ হয়ে হলো। এটা বুঝা গেছে কি না এই পর্যন্ত? জি স্যার। তাহলে আমাদের যে পিভট কলাম ছিল, এই অবস্থায় এটাকে আমরা বলছি ইউনিট কলাম। ইউনিট কলাম মানে পিভট এলিমেন্ট যেটা ক্রসিং যেটা ওইটা 1, বাকিগুলো 0। এটা হচ্ছে পিভট অপারেশন। এই পর্যন্ত যা বললাম এতক্ষণ এই পিভট অপারেশন শেষ হলো। তাহলে পিভট অপারেশনের লক্ষ্য কি, যে আমার পিভট এলিমেন্ট কোনটা, ওই যে রো আর কলাম যে ক্রস করলো যেটা ওইটা 1, বাকিগুলো 0। বোঝা গেছে? এটা বানানো মানে হচ্ছে আমাদের পিভট অপারেশন ডান। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখবো যে আমাদের যদি আবার আগের মতো করে লাস্ট রো, এখন আমরা যা হলো এই অবস্থা আসছে, তাই না? এখন যদি ভার্টিক্যাল লাইনের লাস্ট রো তাকাই, এখন কি সব নন নেগেটিভ হয়ে গেছে? না স্যার। তাহলে নেগেটিভ থাকলে তো আমরা অপটিমাল সলিউশন পাবো না, তাই না? জি স্যার। তাহলে নন নেগেটিভ যদি থাকে তাহলে কোনটা আছে নন নেগেটিভ, কি বলে নেগেটিভ? -3/5। তাহলে এইটাকে এখন টার্গেট করে তাহলে এই কলামটা পিভট কলাম হবে, আগের মতো অপারেশন চালাবো, তাই না? জি স্যার। তাহলে এটা হলো আমাদের পিভট কলাম, এটা পিভট কলাম। এখন আমার কি খুঁজতে হবে? পিভট রো। জি স্যার। আচ্ছা, এখন পিভট রো আমরা কি ভাবে খুঁজলাম? পিভট কলাম বরাবর যে 11 আছে সেগুলোতে ভাগ দিয়েছি, তাই তো? কনস্ট্যান্ট কে। জি স্যার। ভাগ দিয়ে ছোট কোনটা? স্যার 48। 48। তাহলে ফার্স্ট রো, ফার্স্ট হচ্ছে পিভট রো, আর এটা হচ্ছে Yes. পিভট কলাম হচ্ছে কোনটা? এইটা। তাহলে ওই ক্রসিং এলিমেন্ট হচ্ছে পিভট এলিমেন্ট। কত সেটা? 5/3। 5/3। আমাদের এখন টার্গেট কি? এটাকে 1 রেখে বাকিগুলোকে 0 করতে হবে। এগুলোকে শূন্য বানানো। এনিওয়ে, বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এখন আসি আমরা ওই একই প্রসিডিউর করলাম, 1 করলাম, বাকিগুলো শূন্য করার জন্য যোগ বিয়োগ করলাম, করার পরে আমাদের এটা হয়েছে তো নাকি? পাচ্ছি না বুঝা জি গেছে? স্যার। ওয়ার্ড বানানো জি যায়। স্যার। যোগ বিয়োগ করে। আচ্ছা, এখন আবার আমরা কি করব? ভার্টিক্যাল লাইনের, এই যে ভার্টিক্যাল লাইনের লাস্ট রো দেখব, তাই তো? এগুলো দিয়ে কি ওয়ার্ড বানানো যায়? ভার্টিক্যাল লাইনের লাস্ট রো। তো এখন কি কোনো আছে নন নেগেটিভ? নেগেটিভ ভ্যালু নাই স্যার। এখানে আমাকে জি স্যার। তো বিলাসিত। নেগেটিভ ভ্যালু নাই। যদি নেগেটিভ ভ্যালু না থাকে তাহলে দিস ইজ আওয়ার সলিউশন। এই যে 148 4/5, বুঝা গেছে? জি স্যার। এইটা আমরা কি করলাম, মানে সিমপ্লেক্স মেথড অ্যালগরিদমটা অ্যাপ্লাই করে সলিউশন বের করলাম। এখন এই ক্ষেত্রে x এর ভ্যালু কত বলো তো? স্যার 0। 0 না, মানে যদি রোটাতে ইকুয়েশন লেখো, ফার্স্ট রোতে ইউভি তো আমাদের হচ্ছে স্ল্যাগ ভেরিয়েবল, ওটা তো কাজে দিবে না, তাই না? ওটা বাদ দাও। জি স্যার। এখন যদি ইকুয়েশন লেখো ফার্স্ট রোতে, তাহলে কি হবে? 1 * x আচ্ছা। y 0 * y = 48। তাহলে x = কত? ফার্স্ট রোতে যদি ইকুয়েশন লেখো x y দিয়ে, হ্যাঁ লেখো, x = কত? মানে x এর নিচে 1 আছে না ফার্স্ট রোতে, তো x, জি স্যার। হ্যাঁ, জি স্যার। ফার্স্ট রোতে কত আছে? এখান থেকে, স্যার হ্যাঁ, 48। তাহলে এই যে 1 * x y * 0, এটা তো 0ই হয়ে গেল। এটা তো আমরা এমনি নিয়েছি, এটাও 0, তাই না? তাহলে x জি = স্যার। 48। 48। আর এই সেকেন্ড রোতে যদি আমরা ইকুয়েশন লিখি তাহলে এটা তো শূন্যই, আর y * 1 এই দুটো নাই, আর p * 0, তাহলে y = কত? 84। 84। 84, তাই না? জি স্যার। আর যদি এই যে প্রফিট ফাংশনটার ইকুয়েশন লিখি, এই দুটো x y 0, p * 1 = কত? এইটা, তাই না? জি স্যার। এখন আমাদের চেক করা দরকার ম্যানুয়ালি, এটা আমাদের অ্যালগরিদম দিয়ে অ্যাপ্লাই করে সলিউশনটা বের হলো, বুঝা গেছে? জি স্যার। তাহলে কখন সলিউশন পাচ্ছি আমরা? অ্যালগরিদমটা টার্মিনেট করছে কখন? যখন আমরা ইনিশিয়াল টেবিলের ভার্টিক্যাল লাইনের লাস্ট রো দেখব, যখন কোনো নেগেটিভ কিছু নাই, তখন আমরা অপটিমাল সলিউশনটা পাচ্ছি, তাই তো?
এবং যখন নেগেটিভ নাই তখনই অ্যালগরিদমটা টার্মিনেট করছে। এটা কি বোঝা গেল? কোশ্চেন আছে স্যার, একটা কোশ্চেন আছে। হ্যাঁ প্লিজ। স্যার লাস্ট রোতে যেখানে বেশি নেগেটিভ ভ্যালু ছিল সেটাকে ধরেন আমরা পিভট কলাম বলছিলাম। এখন হ্যাঁ। দুটো নেগেটিভ ভ্যালু যদি সেম হয়ে যেত তখন কোনটা পিভট কলাম হতো? যে কোনো একটা করলেই হবে। ওকে, ঠিক আছে স্যার। হ্যাঁ, আলটিমেটলি দুটাই করতে হবে, যে কোনো একটা স্টার্ট করলে হবে। বুঝা গেছে? ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা গেল। এখন আমরা একটু ম্যানুয়ালি চেক করি। অপটিমাল সলিউশন আমরা পেয়ে গেছি। তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম? 48। ওয়াই এর ভ্যালু পাইলাম আমরা কত? 84। এবং পি এর ভ্যালু পাইলাম আমরা এইটা, মানে 148/4/5, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এটা আমরা এখন দাস দা ফার্ম উইল ম্যাক্সিমাইজ প্রফিট 148.80 বাই প্রোডিউসিং 48 টাইপ এ সুমিনার, মানে এক্স ধরেছিলাম যেটা, 84 টাইপ বি সুমিনার। এইটা আমরা তাদেরকে সাজেশন দিতে পারি। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন আমি একটু 48 আর 84 একটু মনে রাখো। আমরা একদম ইনিশিয়াল ফর্মে যাই। আমরা যেখানে ফর্মুলেট করলাম, ম্যানুয়ালি যদি বসাই, কোথায় অবজেক্টিভ ফাংশনটা কোথায় জানি? এই যে এখানে এক্স এর ভ্যালু বসাও তো 48, কত জানি? 48, তাই না? 48 স্যার। আর ওয়াই এর ভ্যালু কত ছিল? 84 বসাও। এই কেউ একজন ওই ক্যালকুলেটর বের করে করো, মিলে কিনা। আমরা তো অ্যালগরিদম ডাইরেক্টলি করতেছি, গ্রাফিক্যালি তো আমরা জানি, গ্রাফিক্যালি দেখাচ্ছি না, কিন্তু আমরা ওই ভ্যালু দুটো নিয়ে যদি ডাইরেক্টলি বসাই তাহলে কি হচ্ছে, মিলে কিনা? 4টা মুভসে 60 মার্কস কেমনে পাবো? জেড কারো কাছে নাই ক্যালকুলেটর? এই কারো কাছে ক্যালকুলেটর আছে মোবাইলে বা? জি স্যার। বসাও না, বসাও। পি ইকুয়াল টু আমরা যে 148/4/5 পেলাম হয় কিনা? এক্স এর ভ্যালু কত? 48 পেলাম, প্লাস 6/5, ওয়াই এর ভ্যালু হচ্ছে 84, কত হচ্ছে? করতে পারছো না? স্যার 148.8 পি এর ভ্যালু। হ্যাঁ, তাহলে আমরা তো ওটাই পেয়েছি না অ্যালগরিদম অ্যাপ্লাই করে। তার মানে আমরা ঠিক আছি। জি স্যার। এখন ঠিক আছে, আমরা চেক করলাম। এখন আমরা যদি বলি যে এটা গ্রাফিক্যালি করে দেখাও যে তুমি ঠিক আছো কিনা, তাহলে গ্রাফিক্যালি আমাদের কনস্ট্যান্ট গুলো ড্র করে কমন রিজনে কর্নার পয়েন্ট থেকে করব। আর যদি বলে আরো ম্যানুয়ালি করো, সেখানে তো অনেক পয়েন্ট, সাধারণত পরীক্ষায় ম্যানুয়ালি ওভাবে করতে দেওয়া হয় না। বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তাহলে গ্রাফিক্যালি রেজাল্ট আমরা বের করবো এইটাই। গ্রাফ ড্র করতে পারবো না কনস্ট্যান্ট গুলা? জি জি স্যার। ড্র করে গ্রাফিক্যালি কর্নার পয়েন্ট টেস্ট করে কোন কর্নার পয়েন্টের সাথে আমাদের অ্যালগরিদমের রেজাল্ট মিলে যায়, সেটাই হলো তার অপটিমাল সলিউশন। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। তোমাকে বলতে হতে পারে যে এই একটা প্রবলেম জেনারেট করো, জেনারেটের পরে তুমি গ্রাফিক্যাল সলিউশন করো এবং সিমপ্লেক্স মেথড দিয়ে বা স্ট্যান্ডার্ড অ্যালগরিদম দিয়ে অ্যাপ্লাই করে সলিউশন করে দেখাও যে এটা ঠিক আছে, এরকম বলতে পারে। বুঝাতে পারলাম? একসাথে আরো কয়েকটা জি স্যার। ভালো লাগলে। তাহলে সিমপ্লেক্স মেথড অ্যাপ্লাই করা হচ্ছে, পূর্ব শর্ত হচ্ছে টেবিল বানাতে হবে ইনিশিয়ালি, কিন্তু এটা শুধুমাত্র ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারি কোন ধরনের প্রবলেমের ক্ষেত্রে? ম্যাক্সিমাইজেশন যখন থাকবে, ম্যাক্স অবজেক্টিভ ফাংশন। এখন প্রশ্ন হলো, তো সব প্রবলেম তো আর ম্যাক্সিমাইজেশন থাকবে না, মিনিমাইজেশন থাকলে আমরা কি উপায় তখন? আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। তাহলে মিনিমাইজেশনের জন্য আমরা আরেকটা এক্সাম্পলে যাচ্ছি। হ্যাঁ, যদি স্ট্যান্ডার্ড মিনিমাইজেশন প্রবলেম হয়, যদি এক নজরে হ্যাঁ ধরে নিচ্ছি যে কোনো একটা প্রবলেম থেকে এরকম টেবিল আমরা জেনারেট করছি, ফর এক্সাম্পল। আমরা তার আগে আমরা একটু বলে নেই যে আমরা বলছি যে ইন দ্য লাস্ট সেকশন উই ডেভেলপ দ্য সিমপ্লেক্স মেথড টু সলভ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম দ্যাট স্যাটিসফাই থ্রি কন্ডিশন। একটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন ইজ ম্যাক্সিমাইজ, যেটা আমরা বললাম। এর মধ্যে থাকলেই কেবলমাত্র ডিরেক্টলি
আমরা কি ব্যবহার করতে পারি? কি শুধু একজনকে দেখে কি বলবো, সিমপ্লেক্স মেথড স্যার। সিমপ্লেক্স মেথড। এখন যদি মিনিমাইজেশন থাকে তাহলে তাহলে কি করে আমরা সেটা কনভার্ট করব? ফর এক্সাম্পল দ্য সলভ কলিনিয়ার প্রোগ্রাম, এখানে মিনিমাইজ আছে, এটাকে ডাইরেক্টলি আমরা ব্যবহার করতে পারবো? মুগ্ধ না স্যার। I got এই দেখা guns যায় to my head and it won't go. এখানে মিনিমাইজ আছে, এখানে কি ডাইরেক্টলি ব্যবহার করতে পারবো স্ট্যান্ডার্ড অ্যালগরিদম? না স্যার, পারবো না স্যার। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে -1 দিয়ে -1, আচ্ছা আমরা একটু দেখাই। The problem involves the minimization of the objective function, so is not a standard maximization problem, right? This is minimization problem. এখন সমস্যা এটা হচ্ছে সিমপ্লেক্স মেথডের সমস্যা, কিন্তু তারা অল্টারনেটিভ বলে দিয়েছে যে however that all the other condition for a standard maximization hold true. এখন আমরা যেটা করছি যে we can use the simplex method to solve the problem, মানে এই ধরনের প্রবলেম by converting the objective function from minimizing c to its equivalent of maximizing. মানে আমরা যদি যেটা আছে মিনিমাইজে সেটাকে যদি আমরা -1 দিয়ে গুণ করি সেটাকে আমরা ম্যাক্সিমাইজ লিখতে পারবো। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। মানে অবজেক্টিভ ফাংশনটার আগে যদি মিনিমাইজ লেখা থাকে, -1 দিয়ে গুণ করে যদি একটা ভেরিয়েবলে হোল্ড করি তাহলে সেটা মিনিমাইজের জায়গায় ম্যাক্সিমাইজ লিখতে পারবো। বুঝাতে পারলাম? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হলো তাহলে কিভাবে করব? এই যে একটা প্রবলেম, হ্যাঁ ম্যাক্সিমাইজ দেওয়া আছে, এটা তো ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো, তাই না? তাহলে আমরা কোথায় চেঞ্জ করলাম? আগে ছিল কি ছিল জানি, আগে c equal to -2x - 3y ছিল, তাই তো? জি স্যার। আমরা লিখলাম কি যে ওটা মিনিমাইজ করা ছিল, তো আমরা লিখলাম p equal to -c, মানে কি ওই c কে আসলে -1 দিয়ে গুণ করছি দুই পাশে, তাই না? জি স্যার। তাহলে সুবিধাটা কি পেয়েছি যে মিনিমাইজের জায়গায় ম্যাক্সিমাইজ লিখতে পারছি। জি স্যার। বুঝাতে পারলাম? জি স্যার, মানে মিনিমাইজ ফাংশনটাকে আমরা ম্যাক্সিমাইজ ফাংশনে ট্রান্সফার করব। করলাম, হ্যাঁ, করার পদ্ধতিটা হচ্ছে ওই যে -1 দিয়ে গুণ করা। বুঝা গেছে? জি স্যার। অবজেক্টিভ ফাংশন কিন্তু। জি স্যার। তাহলে এখন যদি এটা দাঁড়ায় তাহলে এখানে আমরা ওই যে স্ট্যান্ডার্ড ম্যাক্সিমাইজেশন প্রবলেম ডাইরেক্টলি এখন সিমপ্লেক্স অ্যালগরিদম আগের মতো অ্যাপ্লাই করব। আমি কি বুঝাতে পারলাম নাকি? জি স্যার। তাহলে ওই এরকম করে অ্যাপ্লাই করবা। একটু আগে ইনিশিয়াল টেবিউলার ফর্ম এভাবে তৈরি হবে। এটা আমার মনে হয় দেখার সময় নষ্ট করার দরকার নাই। একটু অ্যাটেন্ডেন্স নিও, একজন কে নিবে? কে নিবে? এই কোহোস্ট কাকে বানাইছিলাম আমি, সে কি আছে? জি স্যার। তাহলে তুমি নিতে পারবা? জি স্যার, ওই চ্যাটে দেওয়া আছে, আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো। আচ্ছা, তাহলে এটার আমি সলিউশনে গেলাম না, সেম অ্যালগরিদম অ্যাপ্লাই করে এই যে আচ্ছা এই ক্ষেত্রে দেখো তো মোস্ট নেগেটিভ কয়টা আছে? দুইটা স্যার। দুটোর মধ্যে মোস্ট নেগেটিভ কোনটা? কোনটা আগে করব? ও স্যার, -3 স্যার। তাহলে -3 Second column। দেখো -3 আগে করলাম, এখন রো একদম সেম রো, এই রোর মধ্যে ছোট হচ্ছে দ্বিতীয়টা, তাহলে দুটো ক্রস করবে 2 নম্বরে, তাই না? তাহলে এটাকে 1 বানাতে হবে, বাকিগুলো 0 বানানোর জন্য যা যা করার দেখো করছে এক একজন এক একভাবে করতে পারে। এখন নেগেটিভ কয়টা আছে? একটাই। একটা স্যার। হ্যাঁ, ভার্টিক্যাল লাইনের লাস্ট রো। তাহলে নেগেটিভটাকে এখন আমরা ওইটাকে ওই কলামটা হচ্ছে পিভট কলাম, পিভট রো থেকে পিভট 11, ক্রসিংটা হচ্ছে পিভট 11, এটা হচ্ছে ক্রসিং, তাই না? পিভট 11 কে 1 বানায়, বাকিগুলোকে 0 বানাই। হ্যাঁ, 0 বানায়। এখন নেগেটিভ আছে না স্যার। এখন আমার কোশ্চেন হলো এই জায়গাটাতে আমরা x এর মান কত পাইলাম? আমরা 4। y এর মান কত পাইলাম? 3। আচ্ছা, তাহলে x4 y3, তাহলে আমাদের অপটিমাল ভ্যালু হচ্ছে p17, which means that the minimized value for c is -17. তাহলে আমরা যে এখানে যে p এর ভ্যালু পেলাম সেটা ম্যাক্সিমাইজ করে তো না? জি স্যার। তাহলে যে p এর ভ্যালু, তাহলে আমার অরিজিনাল ছিল মিনিমাইজ, তাই না?
জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা কি লিখেছিলাম পি ইকুয়াল টু মাইনাস সি, তাই না? জি স্যার। তাহলে সি এর ভ্যালু কত হবে? মিনিমাইজ ভ্যালু মাইনাস পি, এটা কি বোঝা মাইনাস গেল? 17। জি স্যার। জি স্যার। এখন এখন ওই মিনিমাইজের ওখানে যদি আমরা x4 আর 3 বসাই, দেখি অরিজিনাল ইকুয়েশন লিম্বাউস 3 আর 4 কোনটা মনে রাখো? লিম্বাউস এটা ছিল না লিম্বাউস মিনিমাইজের প্রবলেমে। এই তাহলে x এর ভ্যালু কত? 3 স্যার। তাহলে কত হচ্ছে? মাইনাস মাইনাস 6 এদিকে, আর এদিকে মাইনাস 12, তাহলে কত হচ্ছে? মাইনাস 18। কিভাবে লেখে? 18 হচ্ছে। তাহলে ওখানে 70 পেলাম যে ভাতিজা। ভাতিজা ভাতিজা ইয়েস 4 হলো 3 4 এর 12 না? আর x এর ভ্যালু কত পেয়েছি? স্যার 3 পেয়েছিলাম। হ্যাঁ 3 পেয়েছি না? 3, জি স্যার। তো মিললো না যে। এক্স এর ভ্যালু 4 ছিল, ওয়াই এর ভ্যালু 3 ছিল। হ্যাঁ ও স্যার, ও ঠিক আছে স্যার, 17ই হবে। তাহলে স্যার ঠিক, হ্যাঁ তাহলে ঠিক তাহলে আছে ঠিক স্যার। আছে। জি স্যার, জি স্যার। তাহলে আসলে আমরা কি করলাম, মাঝে একটা টেকনিক ব্যবহার করে ম্যাক্সিমাইজ করলাম, করার পরে সেটাকে সলিউশন করলাম। বোঝা গেছে? কারণটা কি? কারণ আমরা সবাই চাই কি ওই গ্রাফিক্যাল ম্যানুয়ালের চেয়ে স্ট্যান্ডার্ড অ্যালগরিদম ব্যবহার করাটা ভালো, কিন্তু স্ট্যান্ডার্ড অ্যালগরিদমের লিমিটেশনটা হচ্ছে ওইটা, স্ট্যান্ডার্ড ম্যাক্সিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে শুধুমাত্র ডিরেক্টলি ব্যবহার করা যায়, মিনিমাইজেশন সময় একটু এইভাবে কাজ করে নিতে হয়। আমাদের ওই অ্যালগরিদম অ্যাপ্লাই করে যে রেজাল্ট, এটা সবাই বিলিভ করবে। আমাকে কি বোঝা গেল নাকি? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, কয়টা বাজে এখন? কি বলতে পারবে টাইম কয়টা? স্যার স্যার 10টা। 10টা বাজে। আচ্ছা, কালকে আমরা একটু এই মানে এটা একটু পড়াবো কালকে, আর কালকে কিছু কথাবার্তা বলবো। কালকে আমি ইনভাইটেশন দিয়েছি তো না? জি স্যার, ইনভাইটেশন দিয়েছেন স্যার। আচ্ছা, কালকে আমরা এই যে ডুয়েল প্রবলেম, মানে ডুয়েল প্রবলেমটা কি জিনিস আমরা সেটা একটু জানবো। জানার পরে আর অন্য অন্য কিছু আছে বাবুলের ওগুলো। সাথে ফারহানের সম্পর্ক। তো কালকে একটু অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়েছে তো না? ফারহান বাবুলের কি হয়? জি স্যার, সবাই হচ্ছে চ্যাটে দিয়ে দিছে এবং যারা দেওয়া হয়নি তারা একটু দিয়ে দিন চ্যাটে। বুঝতেছি না রে যেটা মানে আমি কি ক্লোজ করলে অসুবিধা নাই তো নাকি? স্যার আমি জাস্ট একটু কপি করে নিচ্ছি, দেন ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে। Amen. দেখছো আম্মু তো কথা বলে যাচ্ছে মাম্মি। বাবুলের সাথে ফারহানের সম্পর্ক কি? এখানে বোঝাচ্ছে যে ফারহান বাবুলের কি হয়, তাই না? না উল্টাটা বুঝতো সয় সয় জি স্যার, এখন ক্লোজ করে দেওয়া যায়। কই সো soy say 418 oh God comes to my head ভাই স্যার মনে হয় লিভ নিয়েছেন, আপনি ক্লোজ করে দিতে পারেন।